দর্শক, এইমাত্র পাওয়া গরম একটা খবর, সেটি হলো সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন কিন্তু গ্রেপ্তার হয়েছে। মধ্যরাতে কিন্তু তারা দুজন গ্রেপ্তার হয়েছে। কোথায় থেকে গ্রেপ্তার হয়েছে, কিভাবে গ্রেপ্তার হলো, বিস্তারিত কিন্তু জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল ফলো করুন প্রতিনিয়ত সকল প্রকার আপডেট নিউজ খবরগুলো পেতে। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক চৌধুরী ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার 3 আগস্ট রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলা নিউজকে বলেন, রাতে ঢাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের দুজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। AKM শহীদুল হক 1984 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1986 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শহীদুল হক পুলিশ সুপার হিসাবে চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের কার্যভার পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 2014 সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং 2018 সালের 31শে জানুয়ারিতে অবসরে যান। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের 31তম মহাপরিদর্শক ছিলেন। তিনি 2022 সালের 30শে সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পান। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে CID প্রধান ছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন আজকের এই ভিডিওতে। আসলে কিন্তু সাবেক আইজিপি, 2 আইজিপি বলতে পারেন, শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এরপরে বেরিয়ে আসবে আসলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, ধীরে ধীরে সব কিছু কিন্তু বের হয়ে আসবে। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিনিয়ত আমাদের এই পেজ থেকে সকল প্রকার গরম গরম আপডেট নিউজগুলো পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই জানেন আমরা কিন্তু সকল প্রকার ভাইরাল নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ফলো করে দেবেন। যারা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা নিউজ সম্পর্কে হয়তো আপনারা এখনোই জানেন না, কিন্তু এইটা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্টে যে পালিয়ে যায়, তার আগের দিনের বৈঠকে কি হয়েছিল সেটা কি জানেন? আপনারা জানলে ভাই অবাকের উপরে অবাক হবেন। এক কথায় বলতে গেলে আপনারা 28 হয়ে যাবেন। তো একটু চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই যে আসলে সেই বৈঠকে কোটি কোটি টাকা কিভাবে বন্টন করা হয়েছিল এবং কাদের মাঝে বন্টন করা হয়, কারা কারা ভাগ বটোয়ারায় বন্টন নিয়েছে, এবং কি সেখানে শেখ হাসিনা শেষবারের মতো ছাত্র গণঅভ্যুত্থানকে কিভাবে নিঃশেষ করার চিন্তা করেছিল। এই সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত জানতে চলেছেন। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি একদম হাজার হাজার আপনারা শেয়ার করবেন। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানব জমিন এই পত্রিকা থেকে আপনাদেরকে বিষয়টি জানাচ্ছি, একদম টাটকা গরম খবর। অনেকেই আপনারা জানেন না, আমি জানি। চলুন বিস্তারিত জানাই। আর হ্যাঁ, আমাদের পেজটা ফলো করে দিন আর শেয়ার করতে ভুলবেন না। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জোনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল।
সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়। এবার শুনুন কি হয়েছে। নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়তই বাড়ছে, গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছে, কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর জন্য চেষ্টা করছো, যা করার আমিই করব। হাসিনা তখন আরও বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাইলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিনে এটাও জানতে পেরেছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন, মার্শাল লর পক্ষে তাদের সায় নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয়। এখানে বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্রে নিশ্চিত করেছে, আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরের দিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবনে লুট হয়, লুটকারীরা টাকাও নিয়ে যায়। তবে কত কোটি টাকা ছিল জানা সম্ভব হয়নি। 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। প্রিয় দর্শক, নিউজটি শুনে কি বুঝলেন, কি জানতে পারলেন? শেষ মুহূর্তেও ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ জনগণকে পিষিয়ে দিতে যা যা করার দরকার সে করতে চেয়েছিল। তবে ধন্যবাদ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে। তিনি যদি হাসিনার কথায় সায় দিতেন, তাইলে হয়তো আজকে বাংলাদেশ থাকতো না, রক্তাক্ত দেশ হয়ে যেত। আমাদের বাংলাদেশের পতাকার ভিতরে দুইটা রং আছে, একটা সবুজ আর একটা লাল। তো লাল সবুজের বাংলাদেশ তখন আর সবুজ চিহ্নটাই থাকতো না, শুধু লাল হয়ে যেত। তবে স্যালুট ওয়াকারুজ্জামান সাহেবকে, হাসিনার সাথে শেষ মুহূর্তে তার কথা না রাখার জন্য। কথা রাখলেই দেশটা ধ্বংস হয়ে যেত। প্রিয় দর্শক, যাই হোক, বিস্তারিত জানতে পেরেছেন। মানবজমিন থেকে কিন্তু নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে বলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে। আর যারা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবার হিন্দুদের দুর্গাপূজায় ভারতে যাবে না ইলিশ, পানি সম্পদ উপদেষ্টা। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। কেন প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন যে দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না, তো বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, তবে সম্পূর্ণ নিউজটা আগে শুনুন। তো চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল দয়া করে ফলো করবেন। দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার 3 সেপ্টেম্বর বিকেলে সচিবালয় নিজ দপ্তরে মৎস্য ও পানি সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্ট ফোরামের FLJF সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা জানান। এ সময় বিদেশ থেকে মাংস আমদানি করা যাবে কিনা সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আক্তার বলেন, দেশীয় খামারিদের কথা মাথায় রেখে মাংস আমদানি করবে না সরকার, তবে দেশে উৎপাদিত মাংসের দাম কমানো হবে বলে জানান তিনি। আলহামদুলিল্লাহ। মৎস্য ও পানির সম্পদ উপদেষ্টা বলেন, কিছু অর্থলোভী ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে, ওই চক্রের তৎপরতা থেমে নেই। প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা মাংস আমদানি করব না। উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ফরিদা আক্তার বলেন, নতুন করে হিমায়িত গরুর মাংস আমদানির পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে। আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এদেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। প্রতি বছর কোরবানির ঈদে
20 থেকে 25 লাখ পশু অবিক্রিত থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাত তুলে মাংস আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে, কিন্তু মাংসের চাবিকাঠি চলে যেতে পারে অন্য দেশের কাছে। তিনি বলেন, দেশে লাখ লাখ লোক গবাদি পশু পালন করছে, এই বাজারটা নষ্ট করে ফেললে আমাদের সমাজটা কোনো অবস্থা পড়বে, এটাও চিন্তা করার বিষয়। উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সচেতন আছি, জনগণ যাতে স্বল্প ও ন্যায্য মূল্যে মাংস খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে। হিমায়িত মাংসের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদা আক্তার বলেন, বিদেশ থেকে এসব মাংস এসে পৌঁছাতে অনেক সময় লাগে। সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরুর মাংসের পুষ্টিগুণ নষ্ট হতে পারে, ফলে এসব খাবারের নানা রোগব্যাধি হওয়ার ঝুঁকিও থাকে। এখন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামতকে সেটা এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তবে আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা যে আমাদের দেশে আসলে গরুর গোশতের দাম বর্তমানে কিন্তু 700 টাকার উপরে, 750 800 টাকা পর্যন্ত হয়। তো এটা যদি স্বাভাবিক মতে করা যায়, যেমন 500 550 600-র মধ্যে করা যায়, তাহলে আশা করি সব মানুষই টুকটাক মাসের মধ্যে একবার হলেও গোশত খেতে পারবে এবং মুরগির দাম, ডিমের দাম সব কিছু আসলে ধীরে ধীরে আশা করি ইনশাল্লাহ কমে আসবে এবং বাংলা জাতি বাঁচবে। এবং যেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা বা যেই নিউজ, সেটি হলো দুর্গাপূজায় ভারতে যাবে না ইলিশ। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন, আর আমাদের পেজে নতুন হলে ফলো করুন। যারা করেছেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সাভারের সেই ঘটনাকে আপনারা ভুলে গেছেন প্রিয় দর্শক শ্রোতা, যেখানে পুলিশ একটার পর একটা শিক্ষার্থীর লাশ একটা ব্যানের উপরে স্তূপ করতেছিল, সেগুলো জোগাড় করে একটা পিকআপ গাড়ির মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দেয় এবং সব লাশ পড়ে ছারখার হয়ে যায়। ওই যে পুলিশ সদস্যদের মধ্যে যেগুলো পুলিশ ছিল, তাদের মধ্যে একজন কিন্তু আটক হয়েছে। সবার প্রথম আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ পড়ে নেন ভাই। ওই দৃশ্যটা এমন কেউ নাই যে দেখে নাই। আমি ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাইতে পারি না ওই ভিডিওটা, কেননা ওই ভিডিওটা সমস্যা করবে ভিডিওতে দেখাইলে, বুঝলেন নাই? ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যেই প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করি না কেন, ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে, কারণ ওখানে ওইটা দেখান যাবে না। কিন্তু আপনারা তো সবাই দেখেছেন ভিডিওটা, তাই না? হ্যাঁ, ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওটা অনেকে দেখেছেন, তো ওটা নিয়ে আর বলা দরকার নেই। তবে অবশ্য ওই পুলিশের মধ্যে যে একজন ছিল কট খাইছে ভাই। তো সবাইকে বলবো আলহামদুলিল্লাহ পড়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কি তার পরিচয় এবং কোথায় তার বাড়ি, পুলিশ অফিসারের সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আর ভিডিওটা শেয়ার করার কথা ভাই ভুলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। এবং আরও যারা জড়িত রয়েছে ওই সময়কার ওই অবস্থাতেই, তাদেরকেও আমরা আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। চলুন মূল নিউজে আমরা চলে যাই। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি আটক। তার নাম হলো আবদুল্লাহ হিল কাফি, নামটা অত্যন্ত সুন্দর কিন্তু কামটা জঘন্য। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিলকে আটক করা হয়েছে। সোমবার 2 সেপ্টেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্বে ছিলেন। কয়েক মাস আগে তিনি পুলিশ সুপার হিসাবে সুপার নিউমারারি পদোন্নতি পান। ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ার নির্বাচনে ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ার নির্বিচারে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কাফির নেতৃত্বে এই গুলিবর্ষণ চলে, অর্থাৎ ইনি ছিল হলো ওখানকার মূল হোতা, তার নির্দেশেই এগুলো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ডিবি উত্তর রবিউল হোসেন ভূঁইয়া বলেন, আশুলিয়ার একটি ঘটনায় আবদুল্লাহ হিল কাফিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হবে। এর আগে শুক্রবার 30শে আগস্ট সারাদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্যদের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছে। এর আগেই ভ্যান লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে। ভিডিওর 1 মিনিট 6 সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও 7 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার আশেপাশে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে
এসবি অফিসের দিকে চৌরাস্তায় ঘটনা ঘটেছে। ভেতরে ভিডিওতে থাকা বালু ভর্তি বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল, কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না। থানার বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়, সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এটা সবচাইতে নেক্কারজনক ঘটনা, যেই মা বাবা শেষ পর্যন্ত তার সন্তানকে দেখতে পায়নি, অথবা স্ত্রী তার স্বামীকে দেখতে পায়নি, অথবা সন্তান তার বাবাকে দেখতে পায়নি। সত্যি খুবই দুঃখজনক। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব গণমাধ্যমকে বলেন, আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আবদুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছি। স্থানীয় সূত্র বলছে, পুলিশ কর্মকর্তা কাফি সাভার আশুলিয়া এলাকায় মূর্তিমান আতঙ্ক ছিলেন। ওই এলাকায় তিনি ভাড়া খেটে প্রভাবশালীদের হয়ে জমি ও কারখানা দখল করার কাজে সহযোগিতা করেন। বিভিন্ন শিল্প কারখানা থেকে নিয়মিত মাসোহারা নিতেন। নিজেকে পরিচয় দিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খানের বন্ধু হিসাবে। এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ডিবি কার্যালয়ের সহকারী পুলিশ কমিশনার ও ধানমন্ডি জেনারেল অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে ছিলেন কাফি। তখন থেকেই তিনি বেপরোয়া ছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু পরিচয় দিয়ে তিনি প্রভাব বিস্তার করতেন। তাকে পুলিশের মধ্যে অনেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবেও চিনতেন। অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তা হয়েও সিনিয়রদের উপর খবরদারি করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত 5 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে বাইপাইল এলাকায় জামায়াত হতে থাকেন। পরে শেখ হাসিনার দেশত্যাগের খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় 5 আগস্ট আশুলিয়া 15 জনের মৃত্যু হয়, ভ্যানে তোলা লাশের হিসাব বাদেই। জানা গেছে, সাভার আশুলিয়া গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 75 জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4 শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। এখন প্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ নিউজটি তো আপনারা শুনলেন। এখন কি বিচার হওয়া দরকার সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর কিছু বলার দরকার নেই। ভিডিওটা শেয়ার করার কথা ভুলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো করে দিন। যারা ফলো করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বর্তমানে ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ হলো শেখ হাসিনা। প্রিয় দর্শক, আমরা সকলে জানি 5 আগস্ট দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কিন্তু ভারতও একে অনেক চাপের মধ্যে পড়েছে। একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন আর কথা না বাড়াই, সরাসরি আমরা মূল নিউজে চলে যাই। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে। বিশ্লেষকরা বলেছেন, ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছে শেখ হাসিনা। 15 বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলের দমন নিপীড়নের প্রতিবাদে এই গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু 76 বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের যখন চীনের সঙ্গে চীনের সঙ্গে দৌড়ত চলছে, এমন একটা সময়ে এই উদাহরণ অনেকে ভালো দৃষ্টিতে নাও নিতে পারেন। বিরোধ সমাধান বিষয়ক থিস ট্যাস্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস বিন বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত স্পষ্টই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না। এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের কাছে একটা বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না। বিষয়টা ভারতের জন্য খুবই ইতিবাচক হবে না। গত বছর মালদ্বীপ এমন একটা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন যিনি জেতার পরপরই নয়াদিল্লির বদলে কৌশলগতভাবে
বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন। হাসিনা পতনের ফলে ভারত এই অঞ্চলে তার ঘনিষ্ঠতম মিত্রকে হারিয়েছেন। শেখ হাসিনার অধীনে যারা নির্যাতিত হয়েছেন তারা তার সরকারের সংগঠিত নির্যাতনের জন্য ভারতকেই অনেকাংশ দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়বাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে। 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনে প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করছে নরেন্দ্র মোদী। ভারতের স্বাধীনতা দিবসে সপ্তদশ শতকের লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করে এবং পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপেও বিষয়টি উত্থাপন করেন। শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খলা পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের ওপর কিছু হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দাও জানানো হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারতের সরকার সমর্থনে বেশ কিছু গণমাধ্যমে এসব ঘটনার অতিরঞ্জিত বিবরণ দেশটিতে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়িয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক ঝুড়িতে রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি। হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা একজন মির্জা ফখরুল এএফপিকে বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সাথে ভালো সম্পর্ক চায়, কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময়ে নয়। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ভারতের মনোভাব এই আত্মবিশ্বাস তৈরির জন্য অনুকূল নয়। এমন অনাস্থা এবং অবিশ্বাসের পরিস্থিতিতেই আগস্ট মাসে ভয়াবহ বন্যা আক্রান্ত হয় দুই দেশই। অনেক বাংলাদেশির পক্ষ থেকে ভারতকে এই বন্যার জন্য দায়ী করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও প্রকাশ্যে নয়াদিল্লির কাছে শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি উত্থাপন করেননি, কিন্তু কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার কারণে নয়াদিল্লির কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে অবস্থান করা হাসিনার জন্য অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল। এর অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। তবে চুক্তির একটি ধারায় অপরাধ রাজনৈতিক চরিত্রের হলে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে দুই দেশকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এএফপিকে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চাপ দেওয়ার চেয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যে কোনো বুদ্ধিমান সরকার বুঝতে পারবে যে হাসিনার ভারতে থাকার বিষয়টিকে ইস্যুতে পরিণত করা তাদের জন্য কোনো সুবিধা তৈরি করবে না। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন, নাসির অফিসিয়াল পেজটি ফলো করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পরিবারের 320 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। মোটামুটি অনেকগুলো টাকাই, তাই না? 320 কোটি টাকা। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। তো বলবো সবাইকে, ভাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এবং এই দুর্নীতিবাজদের দুর্নীতি ফাঁস হোক, এটা আমরা সবাই চাই। তো চলুন আর কথা না বলে সরাসরি মূল নিউজে চলে যাই। যাবার আগে সবাইকে বলবো, আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করে দিন। চলুন একটা লাইক দিয়ে শুরু করছি আজকের মূল নিউজ। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন, দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের দুদক প্রাথমিক অনুসন্ধানে একে একে সেই সব দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে।
ওই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফান তাহমিনা খান, তার ছেলে শফি মোদাচ্ছের খান, মেয়ে সফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুরোধক্রমে মামলা করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে ঢাকা পোস্টকে বলেন, দুদকের অনুসন্ধানকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ মিলেছে। নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে 100 কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকা ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবেই 100 কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। এছাড়া তার পিএস মনিরের বিরুদ্ধে প্রায় 20 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণও মিলেছে। তিনি আরও বলেন, দুদক টিম ওই 5 জনের বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণ পেয়েছে। আপাতত এই সব কারণেই মামলার সুপারিশ করা হয়েছে। তবে আমাদের বিশ্বাস, তদন্তে তাদের এর চেয়ে বহুগুণ সম্পদ ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া যাবে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের অন্যান্য 5 সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে। এ যাত্রায় তাদের বিরুদ্ধে মামলা না হলেও খুব শীঘ্রই মামলার সুপারিশ কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারসহ 5 জনের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, মন্ত্রী সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুনার রশিদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চলমান আছে। ইতিমধ্যে তার নামে থাকা ব্যাংক হিসাব ও আয়কর নথিসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস থেকে বস্তায় বস্তায় কোটি টাকা আদায় করার অভিযোগ ছিল, যার মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হারুন সিন্ডিকেট। ইতিমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে কারণে আদালতের অনুমতিক্রমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার স্ত্রী, 2 সন্তান এবং মন্ত্রী পিএস, এপিপিএস সহ ওই 10 ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেয় আদালত। আদালতে দেওয়া আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসাবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনার রশিদ বিশ্বাসকে নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এই সিন্ডিকেটের অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন হারুনার রশিদ বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। এক পর্যায়ে হারুনার রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে। অভিযোগ রয়েছে, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। জেলা পুলিশ সুপার হিসাবে পদায়নের ক্ষেত্রে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। 2022 সালের 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হিসাবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুল ইসলাম গাজীপুরের কমিশনার হিসাবে পদায়ন করা হয়। এর মাসখানেক আগে হারুনার রশিদ বিশ্বাসের কাছে 5 কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল ইসলাম। পরবর্তী সময়ে গাজীপুরের কমিশনার হিসাবে নিয়োগের পর হোটেল ওয়েস্টিনে হারুনার রশিদের কাছে নগদ 2 কোটি টাকা দেন তিনি। এ সময় পূর্বের চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল 3 কোটি টাকার একটি চেক দেন। পরে বাকি টাকাও দেওয়া হয়। এসব টাকা বস্তায় করে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্ম গেটের বাসায়। ওরে সুবহানাল্লাহ, নিউজ পড়তে পড়তে তো ভাই কাইত হয়ে গেলাম। সূত্রে জানা যায়, এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা
এনওসি দিতে গিয়ে প্রতি সংস্থা থেকে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামান খান সিন্ডিকেটকে। এর মধ্যে ২০১৮ সালে রাজধানীর উত্তরা এলাকার একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে গেলে বিপত্তি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দাখিল করে। তারপরও অদৃশ্য কারণে ফাইলটি মাসের পর মাস আটকে রাখা হয় মন্ত্রণালয়। বাধ্য হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগে মন্ত্রীকে ৮৫ লাখ টাকা দেওয়া হয়। ফার্মগেট এলাকায় কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেওয়া হয় তার পরিবারের এক সদস্যদের কাছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কোনো সার্কুলার হলে মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সে মোতাবেক তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিস বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী। ২০২৩ সালে ২ অক্টোবর ৫৩৫ জনকে নিয়োগ দেওয়া হয় ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে। এর মধ্যে ছিলেন ৪৩৬ জন পুরুষ ফায়ার ফাইটার এবং ১৫ জন নারী ফায়ার ফাইটার ও ৮৪ জন গাড়ি চালক। নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রীর দপ্তর থেকে ২৫০ জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। নিয়োগের জন্য জন প্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। সুবহানাল্লাহ। আর কি কিছু বলার আছে ভাই? তাই তো বলি আমরা ফকির হই কেন ভাই? দেশে সবার মাথা পিছে তো ঋণ বাড়ে কেন? এরাই বাড়াইছে ভাই। এগুলোর হিসাব দেওয়া দরকার। হিসাব নিতে হবে। ভিডিওটা শেয়ার করার কথা যেন বলা লাগে না ভাই। প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন। আর নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ পেতে। চলচ্চিত্র অভিনেতা ডিপজল আমরা খুব ভালো করে চিনি নে। এবার হত্যা মামলার আসামি হলেন ডিপজল। আসলে ডিপজলের নামে কেন হত্যা মামলার আসামি দেওয়া হলো, ডিপজলের নামে কেন হত্যা মামলা দেওয়া হলো, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখুন, শুনুন, তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক যুবক নিহতের ঘটনায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী শামস্ত লাল সেনের সঙ্গে আসামি করা হয়েছে ডিপজলকে। ধানমন্ডি এলাকায় শুভ নামের এক যুবক নিহতের ঘটনায় সোমবার ২ সেপ্টেম্বর আদালতে অভিযোগ করেন তার মা রেনু। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা সন্দা। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান, ফেরদাউস আহমেদ, গাজী মেজবাউল হক সাসু, সাবিনা আক্তার তুহিন, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহাজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশে জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই ধানমন্ডি থানার ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যারা এখনও পর্যন্ত ফলো করেননি, আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের এই নাসির অফিসিয়াল পেজে আমরা আপডেট নিউজগুলো সবসময় দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ ভাইরাল যেই নিউজগুলো সেগুলো কিন্তু আমরা বাছাই করে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো ইতিমধ্যেই যারা আপনারা আলহামদুলিল্লাহ ফলো করে দিয়েছেন আমাদের এই নাসির অফিসিয়াল পেজটিতে, আপনারা সবাই জানেন আমাদের আগে একটা পেজ ছিল, সেটি হলো এইচএম নাসির নামক যে পেজ। সেখানে আগে ভিডিও আপলোড করতাম, কিন্তু সত্য একটা ভিডিও দেওয়ার কারণে একজন আলেমকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, যার কারণে কিন্তু রেস্ট্রিকশন করে দেওয়া হয় এবং তারপরে আমাদের পে আউট অ্যাকাউন্টও রেস্ট্রিকশন হয়ে যায় এবং সেই পেজটা একদম ধ্বংস হয়ে যায়, যার কারণে কিন্তু এই পেজটিতে আমরা আর ভিডিও আপলোড করি না। তবে সেই পেজের অনেক দর্শকবৃন্দ আমাদের এই পেজগুলো দেখেন, কারণ আমরা কি বলে আপনার
ওই পেজ আর এই পেজের একসাথে কোলাবোরেশন করে কিন্তু ভিডিওগুলো আপলোড করি। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদিকে এমন কেউ নাই যে চেনে না। একজন ইউটিউবার, খুব ভালো করেই চেনেন। কিছুদিন পূর্বে কিন্তু তৌহিদ আফ্রিদি একটা সমালোচনার মধ্যে পড়েছিল। যেমন ডিবি হারুন নাকি ডিবি হারুনের যে একটা বোঝেন নাই, পেন খোল গায়া হে, মানে পেন খোলা একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তার যে ওই জিনিসটা দেখা গিয়েছিল, এই জিনিসটা ঢাকার জন্য নাকি ডিবি হারুনের পক্ষ নিয়ে ইউটিউবারদেরকে বা ফ্রিল্যান্সারদেরকে টাকার অফার দিয়েছিল এই কী বলে আপনার তৌহিদ আফ্রিদি ইউটিউবার। এটা আমরা সবাই জেনেছিলাম এবং এরপর থেকে কিন্তু তিনি সমালোচনায় চলে আসে। তো এবার তার বিরুদ্ধে আসলে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তো বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো করবেন। প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা। ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, তৌহিদ আফ্রিদি এজাহারা নামীয় 11 নম্বর আসামি। হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় 2 নম্বরে রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তালিকায় রয়েছেন তৌহিদ আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথীসহ 22 জন সাথী 22 নম্বর আসামি। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হত্যা মামলা হয়েছে, এখন আর সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে আসলে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা অপরাধী আছে কিনা। তো যাই হোক, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি পারলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল এখন পর্যন্ত যারা ফলো করেননি, আশা করি ফলো করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের নাসির অফিসিয়াল অল্প দিন ধরে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ প্রায় 12,000 হয়নি ফলোয়ার্স, তবে আলহামদুলিল্লাহ 12,000-এর কাছাকাছি, 11,000 হয়তো 200 ফলোয়ার্স হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়। তো আপনাদের আরও সাহায্য সহযোগিতা কামনা করছে। আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি ভালোবাসা দেন, এভাবে যেভাবে আপনারা ভিডিও দেখছেন, ভিডিওগুলো শেয়ার করছেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ নাসির অফিসিয়াল এই পেজটাও। আর আপনাদের কিন্তু খুবই বাছাইকৃত আমি ভাইরাল টপিক নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবে সবাই, ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পাপ যে বাপকেও ছাড়ে না, এটাই তার বাস্তব প্রমাণ। বাইরা আমার বন্ধুগণ আমার, মানে একটা কথায় আছে না, মরার সময় সে তুমি মৌলানার বেশ ধরছাও, আল্লাহর ওলির বেশ ধরছাও, ভণ্ডামির জায়গা পাও না। এ আমার ভাইয়েরা, স্ক্রিনে একটা ছবি দেখতে পাইতেছেন, দেখে মনে হইতেছে এই মাত্র হাজী সাহেব হজ করে আসলো, কিন্তু এর ঘটনা জানলে আপনারা আতকে উঠবেন, চমকে উঠবেন। ওরে বাবা রে, এ দেখি বাটপার হাজী। সিলেট বিমানবন্দর থেকে বদির কেশিয়ার আটক, মানে দেখে মনে হইতেছে এই মাত্র সৌদি আরব থেকে কবর জিয়ারত করে আসলো, রাসূলের কবর জিয়ারত। মনে হয় মক্কা মদিনায় যায়া কাবা শরীফের মনে হয় কালো পাথর চুমা খাইছে, কিন্তু আরে দেখে এরকম মনে হইলেও বাইরা আমার এই হজের পোশাকটা পরছে দেশ ছাড়িয়া পালানোর জন্য। বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। কি বাটপাড়ি এরা শুরু করছে ভাই,
কারো লম্বা লম্বা দাড়ি ছিল, লম্বা লম্বা দাড়িগুলো কাটে একদম ঘেঁষে ফেলা দে মাহন্দা হয়ে গেছে। আবার কারো কারো বা একদম ক্লিন শেভ ছিল, সে আবার কি করছে দাড়ি রেখে দিয়ে মৌলানা হয়ে গেছে। এটার আবার তো দাড়ি আছে এই থতমার উপর কয়েকটা, কিন্তু এই বেচারাটা কাফনের কাপড়টা পেঁচায়া বুঝাইতেছে আমি উমরা হজ করার জন্য সৌদি আরব যাব, কিন্তু ধরে ফেলাইছে সৌদি আরব যাওয়া হইল না। একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করে র‍্যাব 9 সোমবার 2 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার দিকে ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন সালাউদ্দিন। সিলেটের MAG ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব 9 সিলেটের সহকারী পুলিশ সুপার মিডিয়া মশিউর রহমান সোহেল বিষয়টি কালবেলা নিউজকে নিশ্চিত করে বলেছেন। জানা গেছে এহরামের কাপড় বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমানে রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাঁধা অবস্থানে তাকে আটক করা হয়। আরে সোনার ভাইরা আমার, কি একটা ভেলকি খাটাইবার ছিল, শেষ মুহূর্তে এসে দেখছে এখন আর আল্লাহর ওলি সাজা ছাড়াই পায় নাই, কিন্তু তারপরেও ধরা খায়া গেল রে ভাই। সহকারী পুলিশ সুপার মিডিয়া মশিউর রহমান সোহেল বলেন, ওমরা যাত্রী ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন সালাউদ্দিন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দাগামী একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার গায়ে ইহরামের পোশাক ছিল। সোমবার রাতেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সহ বিভিন্ন মাদক পাচারের অভিযোগ রয়েছে। বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন এই হাজী শাহ। গত 20 আগস্ট সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব। টেকনাফ হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন সময় কক্সবাজার টেকনাফ কেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বদির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আর কিছু বলার নাই ভাই, আপনাদের বলার কথা আপনারা একটু কমেন্ট বক্সে বলে যায়েন। এই শয়তানগুলো সারা জীবন অন্যায় করিয়া আসে, সারা জীবন শয়তানের বেশ ধরিয়া আসে, এই শেষ বেলায় এসে কাফনের কাপড় পরে ওরা বুঝাবার চাইছে ওরা হলে 1 নাম্বার পাক্কা ইমানদার বাটপার। সোনার বাইরারে আমার বন্ধুরে আমার, এই সময় এসে যে এরকম একটা ঘটনা দেখা লাগবে আমি আশ্চর্য হয়ে গেছি। মনে করছিলাম সোনার বাংলাদেশ থেকে পাও চাটা গোলামগুলো ময়লা আবর্জনাগুলো ধীরে ধীরে সাফ হয়ে গেছে, কিন্তু না, এখনো দেখি ওই বদমাইশ আবু জেহেলের গোষ্ঠী এখনো বাংলার জমিনে ওত পাইতে আছে, ধরা খাইছে। আমার ভাইয়েরা, আগে ওয়াজ মাহফিল চলাকালে বক্তাদের সরাসরি মাইক্রোফোন কারিয়া নিত, বক্তাদেরকে গালিগালাজ করতো, বক্তাদেরকে ওয়াজ করতে বাধা দিত যদি বক্তারা কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো বলছে। এমনই একটা ঘটনা ঘটে গেল আব্দুর রহিম আল মাদানির মাহফিলের মধ্যে। আব্দুর রহিম আল মাদানি কোরআন হাদিস থেকে কথা বলতেছে, এমন সময় একজন ডাক দিয়ে বলতেছে, হুজুর রাজনীতির আলোচনা করবেন না, এই তো কবে জানি কার মাহফিল, হুজুর রাজনীতি করবেন না। ওরে বাপ রে বাপ, এই কথা যে মাত্র বলছে সাথে সাথে একদম ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। ও মুরব্বী মনে করছিল মনে হয় আগের মতোই দেশটা আছে, এখনো মনে হয় কোরআন হাদিসের মাহফিলে বাধা দেওয়া যাবে। খালি একবার কইছে, হুজুর
রাজনীতির আলোচনা করা যাবে না। আচ্ছা, সত্য কথা বললেই কি রাজনীতির আলোচনা হয়ে যায়? ও বাবা, তুমি 2 নম্বরে কাম করবে, ওইটা যদি আমরা আবার তুলে ধরি তোমার কাছে, আবার ওইটা রাজনীতি হয়ে যায়। তুমি সুদ খাবে, ঘুষ খাবে, এটা যদি আমরা বলি ওইটা আবার রাজনীতি হয়ে যায়। তুমি অন্যের বউ নিয়া হোটেলের মধ্যে যাই টিসপিটিস করবে, এইটা যদি মাওলানারা বলে এইটা আবার তোমার কাছে রাজনীতি হয়ে যায়। তুমি এলাকার সবার জমি, সবার ঘর বাড়ি লুট করবে, সবার সবকিছু লুট করে নিজের নামে লেখা লিবে, অবৈধভাবে দখল করবে, এইটা যদি মাওলানারা কয়, তাইলে তোমরা ভাবো যে মাওলানারা রাজনীতি করে। এইরকম বাধা দিবার গেছিল আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার ভিডিও ফুটেজ আপনারা পাশে একটু দেখুন। এইরকম ভাবে বাধা দিবার গেছিল, যেই মাত্র বাধা দিছে আব্দুর রহিম আল মাদানী কইছে এই ডায়লগ কোন থেকে, আরে তাড়াতাড়ি একটু সরাইয়া দেন। ওরে ভাই, যেই মাত্র এই কথাটা বলছে, ওরে ভাই বলতে দেরি, সাধারণ জনগণ বেচারারে তারায়া লুঙ্গি পর্যন্ত খুলে ফেলাইছে। এরকম উচিত স্বভাব উচিত সময় কিন্তু হয়েছে। আমার সোনার বাংলাদেশে বাইরে, আমার এই চিত্রগুলো আমরা কম দেখি নাই। বক্তা ওয়াজ করতেছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি হক কথাগুলো বক্তারা বলতে গেছে, সাথে সাথে আমরা দেখছি পাশে যে পাতি নেতা বসে থাকছে, দেখে মনে হয়েছে একদম উগান্ডা থেকে নিয়ে আসা শুয়ার, মোটা কাটা পেটগুলো বাসান দিয়ে বসে থাকছে। যেই মাত্র কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলছে, সাথে সাথে ওই পাতি নেতাগুলো এসে মাওলানা সাহেবদের মাউথ পেস করে নিছে। কত কত জায়গায় মাওলানাদেরকে অপমান অপদস্থ করছে, মায়ের পর্যন্ত দিছে। ওই সময় মাজলুম মাওলানারা কিছুই বলতে পারে নাই। অথচ এখন বর্তমান দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই সময় আইসা যদি একজন মাওলানারে যদি বলে হুজুর রাজনীতি ওয়াজ করবেন না, ও দিশেই পায় নাই। এখন তো ঘরে মাফিয়া আর এই দেশে নাই, ও দিশেই পায় নাই, না পায়া সে বলছে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আচ্ছা, রাজনীতির ওয়াজটা আব্দুর রহিম আল মাদানী কি করছিল আপনাদেরকে একটু খুলিয়া বলি। সেই যে কোঠা বিরোধী আন্দোলন, সর্বপ্রথম রংপুরের আবু সাইদ, যিনি বুকটা পাইতে গুলি খাইল, পুলিশ গুলি করল, জায়গার মধ্যে আবু সাইদ কাতরাইতে কাতরাইতে মারা গেল। আর এরপর থেকে কিন্তু যুদ্ধটা নতুন করে আবার শক্তিশালী হয়ে উঠল। এইরকম ভাবে ভাইরা আমার, গোটা বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী এবং কি বন্ধুরা আমার ভাইরা, সাধারণ জনতা সহ অনেক দলের নেতা কর্মীরা যখন আবু সাইদের গুলি খাওয়ার কথাটা শুনে মাঠে নামলো, এই আবু সাইদকে নিয়ে যখন মাত্র আলোচনা করতে গেছে, মাহফিলের মধ্যে থেকে একজন ডাক দেয় বলতে, হুজুর রাজনীতি করবেন না, রাজনীতির কথা বলবেন না। হে বলা মাত্র দেরি, জনগণ তারে সাইকে ধরে লুঙ্গি খুলতে দেরি হয় না। বাংলার জমিনে এখন কোরআনের কথা চলবে, ওপেন ভাবে কোরআনের কথা চলবে। কোরআনের যেটা হক কথা ওইটা জনগণের কাছে মাওলানারা বলবে, কোরআনের হক কথাগুলো তুলে ধরবে। যদি কোন আবু জেহেলের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা এবং কি ওই সমস্ত কালো কুত্তার বাচ্চারা যদি বাধা দিবার আসে, কোনো কথা নাই, জায়গায় ধরে নিয়ে আবার নতুন করে আবার মুসলমানি করিয়া দেওয়া লাগবে। কথা ঠিকই না?